মিত্রবাহিনীর নজিরবিহীন লুটপাট ও আওয়ামী দুঃশাসন। যুদ্ধ শেষে ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে পাকিস্তানি বাহিনীর সমস্ত হাতিয়ার, গোলাবারুদ, ভারী অস্ত্রশস্ত্র, যুদ্ধ সরঞ্জাম, এমনকি শিল্প প্রতিষ্ঠানগুলো থেকে মেশিনপত্র সব কিছু ভারতে নিয়ে যাবার পথে মুক্তিযোদ্ধা দেশপ্রেমিক মেজর জলিল বাধা দেন। তার উদাহরণ থেকে অনুপ্রেরণা পেয়ে অন্যান্য সেক্টরের মুক্তিযোদ্ধা কমান্ডাররাও একইভাবে ভারতের সবকিছু পাচারের বিরোধিতা করেন। মিত্রবাহিনীর লুটপাটের বিরোধিতা করার জন্য ভারত সরকারের ইশারায় প্রবাসী আওয়ামী লীগ সরকার 1972 সালের ফেব্রুয়ারি মাসে তাকে ছলনার মাধ্যমে গ্রেফতার করে। তার গ্রেফতারের প্রতিবাদে সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। 11ই মার্চ তার গ্রেফতারের প্রতিবাদে তার সেক্টর বরিশালে মুক্তিযোদ্ধা ও জনগণের এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশে অবিলম্বে তার মুক্তি দাবি করা হয়। সেনাবাহিনীর তরফ থেকেও প্রধানমন্ত্রীর কাছে মেজর জলিলের মুক্তির জন্য আবেদন জানানো হয়। সরকার জনগণের প্রতিক্রিয়ার জবাবে বলে, তার বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। সামরিক আইনে তার সেই সমস্ত অপরাধের বিচার হবে। সরকারি এই ঘোষণায় প্রতিবাদ আরও জোরালো হয়ে ওঠে। মুক্তিযোদ্ধারা ক্ষেপে ওঠেন। মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড বিক্ষোভ ও জনমতের চাপে বাস্তবতাকে মেনে নিতে বাধ্য হয়। সরকার পরে বিনা শর্তে মেজর জলিলকে মুক্তি দিতে বাধ্য হয়। ইতিমধ্যে বিভিন্ন বেসামরিক বাহিনীর তৎপরতা ভীষণভাবে বেড়ে ওঠে। 9 সেপ্টেম্বর তৎকালীন স্বেচ্ছাসেবক বাহিনী প্রধান আব্দুর রাজ্জাক বলেন, আওয়ামী লীগ বিশ্বের নবমতবাদ মুজিববাদ বাংলার ঘরে ঘরে প্রচারের জন্য একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। বাহিনীর জেলা প্রধান ও উপপ্রধানদের এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রতিটি ইউনিয়নে লাঠিসহ আওয়ামী স্বেচ্ছাসেবকদের ট্রেনিং দেওয়া হবে। তারপর ট্রেনিং শুরু হয়। ইতিমধ্যে জাতীয় শ্রমিক লীগ প্রধান আব্দুল মান্নান 1 লাখ সদস্যের সমন্বয়ে গঠন করেন লাল বাহিনী। 1 মে 1972-এ লাল বাহিনীর জঙ্গি সমাবেশে নেতৃবৃন্দ ঘোষণা করেন 7 জুন থেকে তারা সমাজ বিরোধীদের বিরুদ্ধে অভিযান চালাবেন। এই অভিযানকে সার্থক করে তোলার জন্য 4 জুন তারা সরকারের কাছে গ্রেফতার, মারপিট, আটক করা, শাস্তি দেয়া প্রভৃতি ক্ষমতা দাবি জানান। দেশের প্রচলিত আইন থাকতে এই ধরনের দাবি জানিয়ে আইনকে নিজেদের হাতেই তুলে নেয়ার চেষ্টা করেন তারা। আনুষ্ঠানিকভাবে এই অভিযান শুরু হওয়ার 7 দিন পর খুলনায় লাল বাহিনী ও পুলিশের মধ্যে সংঘর্ষ ঘটে দেশের আরও অনেক জায়গায়। আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। ক্ষমতার দাপটে তারা সাধারণ মানুষের উপর চালাতে থাকে অকথ্য নির্যাতন। অবস্থার এতই অবনতি ঘটে যে আওয়ামী লীগের বি টিম মোজাফফর ন্যাব প্রধান 20 জুলাই সংবাদপত্রে এক বিবৃতিতে বিভিন্ন দলীয় বাহিনীর বেআইনি কার্যকলাপ অবিলম্বে বন্ধ করার দাবি জানান। তিনি বলেন, কোনো এক বিশেষ দলের স্বেচ্ছাসেবক এবং অন্যান্য বাহিনী বেআইনি কার্যকলাপ ও নানা রকম দুষ্কর্মে লিপ্ত রয়েছে। ক্ষমতাসীন দল তার সংশ্লিষ্ট ছাত্র ও শ্রমিক সংগঠনের সাথে জড়িত বাহিনীগুলো দলীয় স্বেচ্ছাসেবক হিসেবে তাদের কার্যকলাপ সীমাবদ্ধ রাখছে না। তারা সরকারি প্রশাসনকে উপেক্ষা করে নিরীহ জনগণের উপর অত্যাচার ও জুলুম চালিয়ে যাচ্ছে। পুলিশ ও প্রশাসন ওই সমস্ত বেআইনি কার্যকলাপ সম্পর্কে রহস্যময় নীরবতা পালন করছে। তিনি এই অবস্থার প্রতিকারের জন্য ঐক্যবদ্ধ প্রয়াসের আহ্বান জানান। মুজিববাদ প্রতিষ্ঠা করার এই সংগ্রাম পরিচালনাকালেই আওয়ামী লীগ একটি শাসনতন্ত্র প্রণয়ন করে। এই সময়ের খবরের কাগজগুলোতে প্রতিদিন খবর বের হতো গুপ্ত হত্যা, রাহাজানি, ডাকাতি, হাইজ্যাকিং এবং গণপিটুনিতে মানুষ মারা যাওয়ার খবর। সরকারি হিসেবে 1972 সালের জানুয়ারি থেকে 73 সালের জুন মাসের মধ্যে গুপ্ত হত্যা হয়েছে 2035টি, কিডন্যাপিং হয়েছে 337টি, ধর্ষণ হয়েছে 190 জনের, ডাকাতের সংখ্যা 4907টি এবং আততায়ীর হাতে খুন হয়েছে 4925 জন নিরীহ ব্যক্তি। 1973 সালের প্রথম 5 মাসের মধ্যে 60টি থানা লুট করে অজ্ঞাতনামা ব্যক্তিরা অস্ত্রশস্ত্র নিয়ে যায়। 1971-এর স্বাধীনতা সংগ্রামের জোয়ারে মনে করেছিলাম আমাদের সকল সংকীর্ণতা ধুয়ে মুছে গেছে। ভেবেছিলাম একটা সুস্থ ভিত্তির ওপর জাতিকে নতুন করে গড়ে তোলার সুযোগ পাবো আমরা। কিন্তু আজাদি লাভের পর 1 মাস যেতে না যেতেই দেখা গেল মুক্তিযুদ্ধের উন্মাদনা, অভিজ্ঞতা, রক্তপাত আমাদের শাসক গোষ্ঠীর চরিত্রকে এতটুকু বদলাতে পারেনি। স্বাধীন বাংলাদেশের হৃদয়হীনতাই রাজনৈতিক এবং সামাজিক জীবনের নিয়ামক হয়ে দাঁড়ালো। সে অভিশাপ থেকে নিস্তার পাওয়ার কোনো লক্ষণও দেখা গেল না। স্বাধীনতার 2 বছর যেতে না যেতেই ঢাকা শহরের রাস্তাঘাটে যখন গণ্ডায় গণ্ডায় অনাহারে মৃতের লাশ পড়তে দেখা গেল, তখন দেখেছি কি নিশ্চিন্তে অচিন্তনীয় বিলাসের স্রোতে আকণ্ঠ নিমজ্জিত রয়েছেন নব্যবিত্তশালীরা। বিদেশের টেলিভিশনে ধরা পড়েছে এক পাশে না খেয়ে মরা লাশের স্তূপ,
অন্য পাশে বিকট কুৎসিত আলোকে সজ্জিত মণ্ডপে বিবাহ অনুষ্ঠানে ভূরিভোজনের ছবি। এ হৃদয়হীনতা প্রকট হয়ে উঠে সংগ্রামের সাথীদের মাঝে কোন্দল সৃষ্টি করে তাদের নৃশংসভাবে হত্যা করার মধ্যে। আমাদের রাজনৈতিক এবং সামাজিক জীবনে এই হৃদয়হীনতা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাকর একটি ব্যাপার। আর্থিক লোভ লালসা, রাজনৈতিক এবং সামাজিক প্রতিপত্তি লাভের উগ্র বাসনাই এই হৃদয়হীনতার প্রধান কারণ। বাংলাদেশের গণমানুষের দুর্গতির সত্যিকারের অংশীদার হওয়ায় যে সুষ্ঠু রাজনৈতিক সংগঠন গড়ে তোলার আদর্শিক পূর্বশর্ত শুধুমাত্র চটকদার আমদানি করা বুলি নয়, এর সত্যটি আজ অবধি রাজনৈতিক নেতারা কিংবা কর্মীদের বৃহৎ অংশ উপলব্ধি করতে পারেননি। করলেও বাস্তবে এই নীতি কার্যে পরিণত করা হয়নি। এজন্যই আমাদের রাজনৈতিক আন্দোলনের দীর্ঘ ইতিহাসে গণমানুষের সীমাহীন ত্যাগ থাকা সত্ত্বেও তাদের ঈপ্সিত ফল তারা লাভ করতে পারেনি আজ অবধি। তাদের প্রতিটি সংগ্রাম প্রতারণার অন্ধগুলিতে হারিয়ে গেছে বারবার। 1970 সালে তৎকালীন পাকিস্তানের সংবিধান এবং জেনারেল ইয়াহিয়া খানের LFO এর আওতায় অনুষ্ঠিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্যদের নিয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম গণপরিষদের অধিবেশন বসে 1972 সালের 10 এপ্রিল। 12 অক্টোবর সংসদ অধিবেশনে তৎকালীন আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেন প্রণীত সংবিধান গৃহীত হয়। যদিও সংবিধানে সরাসরিভাবে মুজিববাদের উল্লেখ ছিল না, তবুও মুজিববাদের মূলনীতির ওপর তথা ভারতীয় সংবিধানের নীতিমালার উপর ভিত্তি করেই গঠিত হয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান বা শাসনতন্ত্র। সংবিধানের প্রস্তাবনায় বলা হয়, আমরা অঙ্গীকার করিতেছি যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও প্রাণ উৎসর্গ করতে উদ্বুদ্ধ করিয়াছিল, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, সে সমস্ত আদর্শই এই সংবিধানের মূলনীতি হইবে। আমরা আরও অঙ্গীকার করিতেছি যে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইন সমান, মৌলিক অধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। কিন্তু সংবিধানের বিভিন্ন ধারায় রাষ্ট্রের 4 মূলনীতির সুস্পষ্ট স্ববিরোধিতা পরিলক্ষিত হয়। সমাজতন্ত্রের কথাই ধরা যাক। সংবিধানের 10 নং ধারায় উল্লেখ করা হয় যে মানুষের ওপর মানুষের শোষণ হইতে মুক্ত, ন্যায়ানুগ ও সাম্যবাদী সমাজ লাভ নিশ্চিত করিবার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হইবে। কিন্তু সংবিধানের কোথাও উল্লেখ করা হয়নি যে বাংলাদেশে ব্যক্তিগত সম্পত্তি উচ্ছেদ করা হবে। অথচ ব্যক্তিগত মালিকানা সমাজতন্ত্রের আদর্শের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যহীন। সংবিধানের 13 নং ধারায় বলা হয়, উৎপাদন যন্ত্র ও উৎপাদন ব্যবস্থা সমূহের মালিক বা নিয়ন্ত্রক হইবেন জনগণ এবং এই উদ্দেশ্যে মালিকানা ব্যবস্থা নিম্নরূপ হইবে। রাষ্ট্রীয় মালিকানা অর্থনৈতিক জীবনের প্রধান প্রধান ক্ষেত্র লইয়া সুষ্ঠু ও গতিশীল রাষ্ট্রীয় ও সরকারি খাত সৃষ্টির মাধ্যমে জনগণের পক্ষে রাষ্ট্রের মালিকানা। সমবায় মালিকানা আইনের দ্বারা নির্দিষ্ট সীমার মধ্যে সমবায়সমূহের সদস্যদের পক্ষে সমবায়সমূহের মালিকানা। ব্যক্তিগত মালিকানা আইনের দ্বারা নির্দিষ্ট সীমার মধ্যে ব্যক্তির মালিকানা। সংবিধানের 42 নং ধারায় আরও বলা হয়, আইনের দ্বারা আরোপিত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর ও বিলি ব্যবস্থা করিবার অধিকার থাকিবে এবং আইনের কর্তৃত্ব ব্যতীত কোনো সম্পত্তি বাধ্যতামূলকভাবে গ্রহণ, রাষ্ট্রায়ত্ত বা দখল করা যাইবে না। আওয়ামী লীগের সমাজতন্ত্র সম্পর্কে জনাব বদরউদ্দিন ওমর সাপ্তাহিক স্বাধিকারে 3রা সেপ্টেম্বর 1972 সালে একটি নিবন্ধ লেখেন। সেখানে তিনি বলেন, আওয়ামী লীগের সমাজতন্ত্রে উত্তরণের পদক্ষেপ হিসেবে জাতীয়করণের নীতি সত্যিকার অর্থে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য গৃহীত হয়নি। সমাজতন্ত্রে উত্তরণের প্রথম পদক্ষেপ হিসেবে শিল্প, ব্যাংক, বীমা ইত্যাদি জাতীয়করণ করা মানেই সমাজতন্ত্র প্রতিষ্ঠা নয়। রাষ্ট্রায়ত্তকরণ মানেই সমাজতন্ত্র নয়। রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত না এক বিশেষ চরিত্রের রূপ পরিগ্রহ করছে, শ্রেণী শোষণের অবসান ঘটিয়ে তা শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সংঘটিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সমাজতন্ত্রের কথা বলার সঠতা ও বাচালতা ব্যতীত আর কিছুই না। বুর্জোয়া শ্রেণীর রাজনৈতিক দল আওয়ামী লীগের হাতে রাষ্ট্রীয় নেতৃত্বে কোনো কিছু রাষ্ট্রায়ত্তকরণের অর্থ সমাজতন্ত্রের পথে পদক্ষেপ নয়, বরং তা হলো সমাজতন্ত্রে উত্তরণের প্রথম পদক্ষেপ, সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা থেকে কৃষক, শ্রমিক, জনগণকে সরিয়ে রাখার অপচেষ্টা। আওয়ামী লীগ সরকারের সমাজতন্ত্রের নীতি দেশে আজ যে অরাজকতার সৃষ্টি করেছে সেটা বিস্ময়কর নয়, বরং অতি স্বাভাবিক।
কারণ যে রাষ্ট্র আজ বিভিন্ন শিল্প বাণিজ্য ও অর্থনৈতিক সংস্থাগুলো জাতীয়করণ করছে, সে রাষ্ট্রের নেতৃত্বে শ্রমিক কৃষক শ্রেণী নেই, আছে বুর্জোয়া সামন্ত শ্রেণী। কাজেই তাদের নিজেদের দ্বারা রচিত যে কোনো নীতির মতো এই জাতীয়করণ নীতিও তাদের শ্রেণীর স্বার্থই উদ্ধার করছে। সমাজতন্ত্রের নীতি গ্রহণ করে তারা যে জাতীয়করণ প্রথা প্রবর্তন করেছে, তাতে জনগণের কোনো উপকার হচ্ছে না, বরং তাদের স্বার্থের বিরুদ্ধেই এই নীতির ফলে সরকারি দল ও তাদের দোসররা নিজেদের আখের গুছিয়ে নিতে অবাধে লুটপাট করে দেশীয় সম্পদ উজাড় করে চলেছে। আওয়ামী লীগের জাতীয়করণ প্রসঙ্গে তাদের ভূমিনীতির চরম ব্যর্থতা আজও বাস্তব সত্য। আমাদের কৃষি সমস্যার যা বর্তমান চরিত্র, তাতে 25 বিঘা জমির খাজনা মাফ উৎপাদন ব্যবস্থা অথবা কৃষকের অবস্থার কোনো পরিবর্তনই আনতে পারে না। তাছাড়া কৃষকদের বিশাল অংশ ভূমিহীন ও বর্গা চাষিদের এ খাজনা মওকুফের ফায়দা একেবারেই স্পর্শ করে না। তাদেরকে যা কিছুটা স্পর্শ করত তা হলো সরকারের অতিরিক্ত জমি ভূমিহীনদের মধ্যে বিতরণ নীতি। কিন্তু এই অতিরিক্ত জমি সরকার কর্তৃক সংগ্রহের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে পরিবার প্রতি জমির ঊর্ধ্বতন পরিমাণ 100 বিঘা ধার্য করে দেওয়া। তাদের এই নীতির ফলে একদিকে যেমন জমির মালিকেরা নানা প্রকার ফন্দির মাধ্যমে শুধু পরিবার প্রতি 100 বিঘা নয়, আরও অনেক বেশি জমি নিজেদের হাতে রাখতে পারবে, তেমনি অন্যদিকে বর্গা প্রথার মাধ্যমে ভূমিহীন ও গরিব কৃষকদের উপর নিজেদের সামন্ত শোষণও কায়েম রাখতে সক্ষম হবে। মৌলিক অধিকারের প্রশ্নে আওয়ামী লীগ প্রণীত সংবিধানের নিম্নে বর্ণিত 3টি ধারা পর্যালোচনা করলে পরিষ্কার বোঝা যাবে কি করে অতি কৌশলে আওয়ামী লীগ সরকার নতুন শাসনতন্ত্র প্রবর্তনের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার হরণ করে। 35 ক, অপরাধ দায়যুক্ত কার্য সংগঠনকালে বলবৎ ছিল এইরূপ আইন ভঙ্গ করিবার অপরাধ ব্যতীত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাইবে না, এবং অপরাধ সংগঠনকালে বলবৎ সেই আইন বলে যেই দণ্ড দেওয়া যাইতে পারিত, তাহাকে তাহার অধিকার বা তাহা হইতে ভিন্ন অন্য কোনো দণ্ড দেওয়া যাইবে না। খ, এক অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার ফৌজদারিতে সোপর্দ করা যাইবে না। গ, ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তি আইনের দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন ও নিরপেক্ষ আদালত বা ন্যায়পীঠে দ্রুত ও প্রকাশ্যে বিচার লাভের অধিকারী হইবেন। তবে শর্ত থাকে যে জননিরাপত্তার বা নৈতিকতার কারণে বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে গোপনে কার্যধারা পরিচালনার জন্য সংসদ আইনের ধারাবিধান প্রণয়ন করিতে পারিবেন। ঘ, কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাইবে না। উ, কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাইবে না, কিংবা নিষ্ঠুর, অমানসিক অথবা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাইবে না, কিংবা কাহারও সহিত অনুরূপ ব্যবহার করা যাইবে না। চ, জনস্বার্থ আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে বাংলাদেশের সর্বত্র অবাধ চলাফেরা, ইহার যে কোনো স্থানে বসবাস ও বসতি স্থাপন এবং বাংলাদেশ ত্যাগ ও বাংলাদেশে পুনঃপ্রবেশ করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে। 37, জনশৃঙ্খলা বা জনস্বার্থের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বিধিনিষেধ সাপেক্ষে শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্র অবস্থায় সমবেত হইবার এবং জনসভা ও শোক সভায় যোগদান করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে। উল্লেখিত ধারাগুলো সংবিধানে থাকলে জনগণের মৌলিক অধিকার মূলত কেতাবি আকারে পরিণত হয়। 35 নং ধারায় প্রকাশ্য ও নিরপেক্ষ বিচারের অধিকার দেওয়া হয় ঠিকই, কিন্তু জননিরাপত্তা, নৈতিকতা ও যুক্তিসঙ্গত কারণে গোপন বিচার অনুষ্ঠানের জন্য সংসদ প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে বলে বিধান রাখা হয়। কিন্তু ওই যুক্তিসঙ্গত কারণটি যুক্তিগত কিনা তা নির্ধারণ করার দায়িত্ব কোনো কর্তৃপক্ষকে দেওয়া হয়নি সংবিধানে। ফলে মূল ক্ষমতা পক্ষান্তরে চলে যায় সরকারের হাতেই। অতি কৌশলে 36 ও 37 নং ধারায় যুক্তিসঙ্গত কথাটি যোগ করে মূলত মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয় জনগণের কাছ থেকে। সংবাদপত্র, বাক ও মত স্বাধীনতা সম্পর্কে সংবিধানের 39 নং ধারায় বলা হয়, 39 ক, চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল। খ, রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংগঠনে প্রচারণা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের অধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতা দান করা হইল। এই ধারা অনুযায়ী কোনো বন্ধুরাষ্ট্রের বিরুদ্ধে সংবাদপত্র কিছু লিখতে পারবে না, অর্থাৎ সরকার যাকে বন্ধুরাষ্ট্র বলে মনে করবে তার সম্পর্কে কোনো বক্তব্য কেউ উচ্চারণ বা প্রকাশ করতে পারবে না। সংবিধানের 63 গ ধারায় বলা হয়,
যুদ্ধ কিংবা আক্রমণ বা সশস্ত্র বিদ্রোহকালে জননিরাপত্তা নিশ্চিত করিবার ও রাষ্ট্রকে রক্ষা করিবার উদ্দেশ্যে সংসদের কোনো আইনকে এই সংবিধানের আওতায় অবৈধ প্রমাণিত করার জন্য কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাইবে না। এ ধারায় যুদ্ধ ও আক্রমণের সঙ্গে সশস্ত্র বিদ্রোহের প্রশ্নটি কৌশলে যেমন জড়িত করে দেওয়া হয়েছে, তেমনি বলা হয়েছে যে ওই ধরনের অবস্থায় সংসদ যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করিতে পারিবে এবং সংবিধানের ধারা মতে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাইবে না। সংবিধানের উল্লেখিত ধারাসমূহ পরবর্তীকালে বিরোধীদের দমন করার জন্য আওয়ামী লীগ সরকার নির্লজ্জভাবে ব্যবহার করে। তারা আইয়ুব আমলের জননিরাপত্তার ধোঁয়া তুলে অনেক বাংলাদেশি নাগরিকের নাগরিকত্ব অন্যায়ভাবে হরণ করে। পাক স্বৈর শাসনের আমলে যেভাবে বিরোধীদের উপর পাশবিক নির্বাচন চালানো হতো ৭২-এর সংবিধানের ৬৩ গ ধারা প্রবর্তনের মাধ্যমে ঠিক সেই ব্যবস্থাটিকেই অব্যাহত রাখা হয়। ভাসানী ন্যাপের তৎকালীন ভাইস চেয়ারম্যান ডক্টর আলিম আল রাজি সংবিধানের অগণতান্ত্রিক ধারাগুলো উল্লেখ করে বলেন, তাড়াহুড়া করে সংবিধান রচনায় কোনো বাহাদুরি নেই এবং ন্যাশনাল আওয়ামী পার্টি ক্ষমতায় গেলে এই সংবিধানকে চৈত্র মাসের তুলোর মতো ফুঁ দিয়ে উড়িয়ে দেয়া হবে। ১৮ অক্টোবর ১৯৭২ শ্রমিক কৃষক সমাজবাদী দলের মুখপাত্র এই সংবিধানকে পরিত্যক্ত সম্পত্তি গ্রাস করার সমাজতান্ত্রিক শাসনতন্ত্র বলে অভিহিত করেন। সংবিধানে ধর্মঘট নিষিদ্ধ ও বিনা বিচারে আটক রাখার বিধি বহাল থাকে। আওয়ামী লীগের দোসর মনি সিং ও মোজাফফর গংরাও জনগণের মনোভাব বুঝে সংবিধানের কিছু কিছু ধারা অগণতান্ত্রিক বলে এলান করতে বাধ্য হন। লেনিনবাদী কমিউনিস্ট পার্টির অমল সেন বলেন, এই সংবিধান সমাজতান্ত্রিক তো নয়ই, এমনকি অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকদের যেই ধরনের গণতান্ত্রিক ও ফান্ডামেন্টাল সাংবিধানিক অধিকার দেয় এখানে তাও নেই। মোজাফফর ন্যাপ সংবিধানের উপর জনমত যাচাই করার আহ্বান জানান। জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা আ.স.ম. আব্দুর রব বলেন, সংবিধানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন নেই। সংবিধানের ৪২ ও ৪৭ নং ধারার বিরুদ্ধে আওয়ামী লীগের ২ জন সদস্য আপত্তি তোলেন। ধারাগুলো ছিল ব্যক্তি মালিকানা প্রসঙ্গে। ৭০ নং ধারার পক্ষে বিপক্ষে আওয়ামী লীগ সদস্যগণ দ্বিধাবিভক্ত হয়ে পড়েন। ৪ জন প্রতিবাদ করে বলেন, এই ধারা গণতান্ত্রিক সকল নীতিকে ভঙ্গ করেছে এবং এতে করে ভোটারদের ভোটাধিকারের প্রতিও অমর্যাদা প্রদর্শিত হয়েছে। এটাও গণতান্ত্রিক অধিকার হরণেরই শামিল। ৭০ নং ধারায় বলা হয় যে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হয়ে কেউ যদি সংসদ নির্বাচনে জয়ী হন এবং পরবর্তীকালে যদি পার্টি থেকে তাকে বহিষ্কৃত করা হয় অথবা তিনি পদত্যাগ করেন তবে তার সংসদ পদ বাতিল হয়ে যাবে। মজলুম নেতা মাওলানা ভাসানী আওয়ামী লীগের সংবিধান গঠনের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে বলেন, বর্তমান সংসদ গঠিত হয়েছিল ১৯৭০ সালের অধীনে সংগঠিত নির্বাচনের মাধ্যমে। ইয়াহিয়া খানের এলএফও মোতাবেক নির্বাচিত জাতীয় সংসদের দায়িত্ব ছিল পাকিস্তানের সংবিধান প্রণয়ন করা। আওয়ামী লীগ দল হিসেবে ৬ দফার ভিত্তিতে জনগণের কাছ থেকে ভোট গ্রহণ করেছিল। ৬ দফার দাবি ছিল পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতা বজায় রেখে প্রদেশভিত্তিক সম্পূর্ণ স্বায়ত্তশাসন কায়েম করা। অতএব স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের শাসনতন্ত্র প্রণয়নের কোনো বৈধ অধিকার তাদের নেই। তিনি সর্বদলীয় জাতীয় কনভেনশন গঠন করে শাসনতন্ত্র প্রণয়নের দাবি জানান। তিনি বলেন, জাতীয় কনভেনশনে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিই থাকবে না, তাতে বিভিন্ন সংগঠন যাদের সদস্যরা জাতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন তাদের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করতে হবে। এ ধরনের জাতীয় কনভেনশনের দ্বারা প্রণীত সংবিধান পরে গণভোটের মাধ্যমে গৃহীত হবে। যদি এমনটি না করা হয় তবে শুধুমাত্র আওয়ামী লীগের দলীয় সংবিধানকে তিনি এবং তার পার্টি কিছুতেই মেনে নেবেন না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। তার এই অভিমতকে সমর্থন জানায় বাংলার কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জনাব আবুল বাশার। তিনি আরও বলেন, এই সংবিধান গণতান্ত্রিক নয়, সমাজতান্ত্রিকও নয়। এই সংবিধানে গণমানুষের ন্যূনতম দাবি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার কোনো প্রতিশ্রুতি নেই। বাংলার কমিউনিস্ট পার্টির মতে বর্তমান সংবিধানে আইয়ুব আমলে যতটুকু মানবিক ও গণতান্ত্রিক অধিকার জনগণের জন্য দেওয়া হয়েছিল সেটুকুও দেওয়া হয়নি। ভাসানী, ন্যাপ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র ইউনিয়ন, জাতীয় সমাজতান্ত্রিক দল, শ্রমিক কৃষক সমাজবাদী দল, বিভিন্ন প্রগতিশীল গণসংগঠন ও রাজনৈতিক দল গণবিরোধী এই সংবিধানের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। বিরোধী দলের সমালোচনার জবাবে আওয়ামী লীগ নেতা জনাব মনসুর আলী বলেন, সংবিধানে গণতন্ত্র ও সমাজতন্ত্রের সমন্বয় করা হয়েছে। ৭২-এর সংবিধানে সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের সিদ্ধান্ত নেওয়া হয়। ৪ নভেম্বর
1972 সালের সংসদ অধিবেশনে 2 ঘন্টারও কম সময়ে সংবিধানটি গৃহীত হয়। সংবিধানের মূল 4 নীতি, যার মাধ্যমে মুজিববাদ প্রতিষ্ঠায় প্রতিজ্ঞায় আওয়ামী লীগ মাঠে নামল। সদ্যমুক্ত বাংলাদেশে সেই 4 নীতির স্ববিরোধিতা ও গণস্বার্থ বিরোধী চরিত্রের কিছুটা বিশ্লেষণ পাঠকদের অবগতির জন্য তুলে ধরা হলো। এ সম্পর্কে আরও বিশদ বিশ্লেষণের অবকাশ রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানী ও সাংবিধানিক পণ্ডিতগণই সে দায়িত্ব পূরণ করবেন আশা করি। নীতি ও আদর্শের ভিত্তিতেই যে কোনো রাষ্ট্র পরিচালিত হয়, তাই এ ব্যাপারে চুলচেরা বিশ্লেষণ না করলে আমরা এক বিরূপ প্রতিক্রিয়া কেন সেই সময় সমাজের প্রতি পড়েছিল সেই সম্পর্কে সঠিক কারণ নির্ণয় করতে ব্যর্থ হব। 1972 সালের যে কোনো জাতীয় সংবাদপত্র খুললে প্রথমেই চোখে পড়বে খুন, ডাকাতি, ছিনতাই, রাহাজানি আর দ্রব্যমূল্য বৃদ্ধির খবর। প্রতিদিন দেশের শহরগুলোতে ঘটছিল প্রকাশ্য খুন, ডাকাতি ও রাহাজানির ঘটনা। গ্রামে গঞ্জেও চলছিল ত্রাসের রাজত্ব। ক্রমবর্ধমান এ ত্রাসের নাগপাশে জনগণ এক শ্বাসরুদ্ধকর অবস্থায় কাল অতিবাহিত করছিল। যখন জনগণের পরনে কাপড় নেই, তখনই ঘটেছিল সুতা নিয়ে কেলেঙ্কারি। পেটে যখন ভাত নেই, তখন লাখ লাখ টন বিদেশি সাহায্যপ্রাপ্ত খাদ্য নির্বিবাদে পাচার হয়ে গিয়েছিল সীমান্তের ওপারে। মজলুম নেতা মাওলানা ভাসানী অবাধে চোরাচালানের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন। তিনি আওয়াজ তোলেন সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ ও ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে। জবাবে আওয়ামী লীগ সরকার তাকে চীন ও পাকিস্তানের দালাল, মার্কিন সাম্রাজ্যবাদের তল্পিবাহক প্রভৃতি বলে আখ্যায়িত করে। অথচ ইতিহাস সাক্ষ্য দেবে 1968-69 এর সারা জাগানো আন্দোলনকালে বরফের উপর আঘাত করেছিলেন সর্বপ্রথম যে ব্যক্তি, তার নাম মাওলানা ভাসানী। মাওলানার সার্বজনীন আহ্বানের প্রেক্ষিতেই ছাত্ররা দিলেন 11 দফা। তারই নির্দেশে ন্যাপ তার নিজস্ব 14 দফা বাদ দিয়ে 11 দফাকেই তাদের দাবি হিসেবে গ্রহণ করে। 69-এর কারাবন্দী মুজিবুর রহমানকে মুক্ত করার দুর্বার গণ আন্দোলনও গড়ে তুলেছিলেন এই মাওলানা ভাসানী। 16ই ফেব্রুয়ারি পল্টনের বিশাল জনসভায় তিনি বজ্রকণ্ঠে হুঁশিয়ারি উচ্চারণ করেন, প্রয়োজন হলে ফরাসি বিপ্লবের মতো জেলখানা ভেঙে মুজিবকে বের করে আনব। তার মতো একজন অভিজ্ঞ প্রবীণ রাজনৈতিক উদারপন্থী নেতাকে সাম্প্রদায়িক উস্কানিদাতা বলে গালি দিতেও কুণ্ঠাবোধ করেনি শাসক দল। এই গালাগাল পর্ব শুরু করেন তরুণ নেতারা। পরে প্রবীণরাও ক্রমে তাদের সাথে যোগদান করেন। মার্চের শুরু থেকেই খবর আসতে থাকে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ মরছে অনাহারে, না খেয়ে। বগুড়া, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইলে বিরাজ করছে দুর্ভিক্ষ অবস্থা। আকাশচুম্বী দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হতে থাকে স্থানে স্থানে। এই অবস্থায় ভারতীয় দূতাবাসের মুখপাত্র স্বীকার করেন যে চোরাচালান হচ্ছে ব্যাপক হারে। তারা বলেন, সীমান্ত বাণিজ্য চুক্তি হয়ে গেলেই এই চোরাচালান বন্ধ হবে। এ বক্তব্য দূতাবাস থেকে দেওয়া হয় 23/3/1972 তারিখে। দুর্নীতি ছড়িয়ে পড়ে দেশের সব জায়গায়, সর্বস্তরে। 1972 সালের 27শে ফেব্রুয়ারি শেখ মুজিব তার সংসদ সদস্যদের প্রতি এক নির্দেশ জারি করে বলেন, চাকুরি, নিয়োগ, বদলি, পদোন্নতির জন্য কেউ সুপারিশ করবেন না, প্রশাসনকে চলতে দিন। 11ই মার্চ দৈনিক বাংলার এক খবর বের হয় সিগারেটের পারমিট নিয়ে। বাংলাদেশ টোবাকো কোম্পানির 25 জন ডিস্ট্রিবিউটর নিয়োগের জন্য কর্তৃপক্ষ 3000 সুপারিশপত্র পেয়েছেন। সুপারিশকারীরা প্রত্যেকেই এমন প্রভাবশালী যে কোম্পানি কাকে ছেড়ে কাকে ডিলারশিপ দেবেন সেই সম্পর্কে কোনো সিদ্ধান্তই নিতে পারছেন না। 6ই জুন চোরাচালানের স্বর্গ সিলেট থেকে দৈনিক বাংলার প্রতিনিধি খবর পাঠান যে গ্রেফতারকৃত চোরাচালানিরা প্রভাবশালী ক্ষমতাসীন নেতাদের চাপে ছাড়া পাচ্ছে। একইভাবে অর্থনৈতিক ক্ষেত্রে চরম নৈরাজ্য নেমে আসে সরকারের পারমিটবাজি নীতির সূচনায়। সুতার পারমিট যে পাচ্ছে তার তাঁত নেই, কেরোসিনের পারমিট যে পেল সে কোনো ডিলার নয়। পারমিট দেওয়া হলো অব্যবসায়ী রাজনৈতিক টাউটবাজদের খুশি করার জন্য। ফলে দুর্ভোগ গিয়ে বর্তালো জনগণের ওপর। পারমিট হাত বদল প্রথায় জিনিসপত্রের দাম বেড়ে গেল কয়েক গুণ। কাপড়ের অভাবে মা বোনেরা দিনের বেলায় ঘর থেকে বেরোতে পারতেন না। মা মেয়ে একখানি কাপড় গোসল করে পালা বদলিয়ে পড়েছেন। এই সমস্ত খবরও প্রকাশিত হয়েছে দৈনিক পত্রিকায়। ঠিক সেই সময় সরকার টিসিবির মাধ্যমে ভারত থেকে আনলো সুন্দরী শাড়ি, যে শাড়িতে হাঁটু ঢাকে না, পর্দাও হয় না। ভারতীয় দূতাবাস বলল, টিসিবি দেখেই এনেছে এই শাড়ি। টিসিবি কোনো জবাব দিতে পারল না। এ অবস্থায় সরকারের দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে যখন দেশের মানুষ বিক্ষুব্ধ হচ্ছে, তখন 1972 সালের 29শে মার্চ আওয়ামী লীগ, মুজাফফর ন্যাপ আর সিপিবি মিলে গঠিত হয় ত্রিদলীয় ঐক্যজোট। অল্প দিনের মধ্যে এই ঐক্যজোটে ফাটল দেখা দেয়। প্রথম দিকে মুজাফফর সাহেব ও মতিয়া চৌধুরী ঘোষণা করেন, আমাদের লক্ষ্য বৈজ্ঞানিক সমাজতন্ত্র, অন্য কিছু নয়।
ন্যাপের কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী ঘোষণা করেন, স্বাধীনতা কেউ একলা আনেনি, তাই কেউ যথেচ্ছভাবে এটা ভোগ করতে পারে না। দৈনিক বাংলা 23/3/1972। কিন্তু 20 মে 1972 ন্যাপ মোজাফফর কাউন্সিল অধিবেশনের সংসদীয় গণতন্ত্রের পক্ষে এবং প্রশাসন থেকে আইন বিভাগকে পৃথক রাখার আহ্বান জানান। 21 মে মোজাফফর সাহেব স্বয়ং এক জনসভায় বলেন, চরম খাদ্যাভাবে মানুষের চোখে ঘুম নেই, দুর্নীতি, রিলিফ চুরি, এমপিদের অপকর্ম, স্বজনপ্রীতি, অবিচার, বাধাহীন লুটপাট, রাহাজানি, চোরাকারবারিদের দৌরাত্ম্যের জন্য জনগণের মনে শান্তি নেই। ইতোমধ্যেই সারা দেশে বিরোধীদের উপর চলতে থাকে হয়রানি ও নির্যাতন। আওয়ামী লীগের দোসর হয়েও ন্যাপ কর্মীরা এই হয়রানি থেকে রেহাই পাননি। 1972 সালের 8 জুলাই মোজাফফর ন্যাপের তৎকালীন সাধারণ সম্পাদক শ্রী পঙ্কজ ভট্টাচার্য এক বিবৃতিতে বলেন, ন্যাপ কর্মীরা দুর্নীতি, অরাজকতা ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রশংসনীয় ভূমিকা গ্রহণের পর বিভিন্ন স্থানে প্রশাসন যন্ত্র তাদের গ্রেফতার ও হয়রানি করছে। স্বার্থবাদী মহল ন্যাপ অফিসে হামলা চালাচ্ছে ও কর্মীদের জীবননাশের হুমকি দিচ্ছে। 31 জুলাই অধ্যাপক মোজাফফর বড় বেশি সাহসী হয়ে ঘোষণা করে বসলেন, আমাদের দল আর মনি সিংয়ের কমিউনিস্ট পার্টি ছাড়া আর কোনো বামপন্থী দল দেশে নেই। 16 আগস্ট সরকারের কাছে দেয়া এক স্মারকলিপিতে মোজাফফর ন্যাপ ঘোষণা করেন যে সরকার কোনো প্রতিশ্রুতিই পালন করেননি। স্বাধীনতার পর সরকারি কর্মকর্তাদের দুর্নীতি ও গণবিরোধী তৎপরতা রোধে সরকারের অনিচ্ছা ও অক্ষমতা ছাড়া আর কিছুই দেখা যায়নি। 20 আগস্ট ন্যাপ মোজাফফর, সিপিবি এবং ছাত্র ইউনিয়ন দ্রব্যমূল্য হ্রাস ও দুর্নীতি রোধের জন্য গণ আন্দোলন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। 27 আগস্ট পল্টন ময়দানে এক জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবের উদ্দেশ্যে মোজাফফর আহমেদ বলেন, আপনি ভাত দিতে পারবেন না, তবে কিল মারার গোসাই কেন? চোখ থাকতে দেখছেন না, কান থাকতে শুনছেন না কেন? দুর্নীতিবাজ এমপি, আড়তদার, মুনাফাখোর, দালাল কর্মচারীদের শাস্তি দেওয়া হয় না কেন? শুধুমাত্র কয়েকটি ভালো কথা ও ঘোষণা ছাড়া সত্যিকার অর্থে জনগণ কি পেয়েছে? সেদিনের একই জনসভায় মতিয়া চৌধুরী বলেন, 22 পরিবারের বদলে 22শত পরিবার গড়ে তোলা হচ্ছে। কিন্তু রাজনীতির বিচিত্র খেলায় তারপরেও অদৃশ্য সংকেতে মোজাফফর ন্যাপ এবং মনি সিংয়ের কমিউনিস্ট পার্টির গাঁটছড়া বাঁধা থেকে আওয়ামী লীগের সাথেই। তারা ঐক্যবদ্ধভাবে মাওলানা ভাসানী ও জাসদের বিরুদ্ধে জোরে সোরে বক্তৃতা বিবৃতি দিতে থাকেন। কোনো কোনো ক্ষেত্রে তাদের আওয়াজ আওয়ামী লীগকেও ছাড়িয়ে যেতে দেখা যায়। 1975 সালের পট পরিবর্তনের পর মোজাফফর ন্যাপ ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। আওয়ামী লীগকে সমর্থন, কখনো আওয়ামী লীগের বিরোধিতা, একবার বাকশালে যোগদান, আবার আওয়ামী লীগে বিলীন হয়ে যাবার চিন্তা ভাবনা, এই নিয়ে মোজাফফর ন্যাপের বিচিত্র ইতিহাস। 1973 সালের 1 জানুয়ারি স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। ওই দিন ভিয়েতনামে মার্কিন হামলার বিরুদ্ধে মস্কোপন্থী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভিয়েতনাম দিবস পালনের ডাক দেয়। এই উপলক্ষে ছাত্র ইউনিয়ন ওই দিন এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রেস ক্লাবের বিপরীত দিকে অবস্থিত তৎকালীন মার্কিন তথা সার্ভিস ইউএসআইএস দপ্তরের সামনে এসে ভীষণ বিক্ষুব্ধ হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে কাঁদনে গ্যাস বা লাঠিচার্জ ছাড়াই নিয়োজিত পুলিশ বাহিনী বিনা উস্কানিতে ছাত্র মিছিলের ওপর বর্বরোচিতভাবে গুলি চালায়। গুলিতে নিহত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষ দর্শনের ছাত্র মতিউল ইসলাম ও মির্জা কাদেরুল ইসলাম নামক অপর আরেকজন ছাত্র। স্বাধীন বাংলাদেশে প্রকাশ্যে রাজপথে পুলিশের গুলিতে ছাত্র হত্যার এই বিবরণ লিপিবদ্ধ হয়ে আসে পরের দিনের সংবাদপত্রগুলিতে। নুরুল আমিন, আইয়ুব খান, মোনেম খান, ইয়াহিয়া খান পাকিস্তান আমলে তাদের নির্যাতনমূলক গণবিরোধী স্বৈর শাসনের জন্য ধিক্কৃত হয়েছিল জনগণের কাছে। একই ন্যাক্কারজনক বর্বরতার জন্য এদেশের মানুষ ধিক্কার দিল আওয়ামী লীগ সরকারকে। স্বাধীনতার মাত্র 1 বছর পরেই আওয়ামী লীগ সরকারের এহেন প্রকাশ্যে ছাত্র হত্যা হতবাক করে দিয়েছিল দেশবাসীকে। উৎকণ্ঠায় আতঙ্কিত হয়ে পড়ে তারা। প্রেস ক্লাবের বারান্দায় দাঁড়িয়ে থাকা সাংবাদিকরা স্তব্ধ হয়ে অবলোকন করে পুলিশের বর্বরোচিত প্রাণহানিকর আচরণ। সেদিন পুলিশি নির্যাতনের হাত থেকে সাংবাদিক, ফটোগ্রাফাররাও রেহাই পাননি। মুজিব সরকারের পুলিশ বাহিনী উপস্থিত প্রেস ফটোগ্রাফারদের হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে নির্মমভাবে। সরকারের তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী টাঙ্গাইলের আব্দুল মান্নান এই পুলিশ সন্ত্রাসের ব্যাপারে কোনো বিবৃতি দেবার প্রয়োজনই বোধ করেননি সেদিন। গুলি চালানোর খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো শহরে। ব্যবসা বাণিজ্য, দোকানপাট, যানবাহন সব কিছুই বন্ধ হয়ে যায় সারা শহরে। স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার লোক ছুটে আসে
ইট দিয়ে ঘেরা রক্তে রঞ্জিত রাজপথের অংশ দেখার জন্য। শহরের অলিতে গলিতে মানুষ পুলিশের পাশবিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী মৌন মিছিল নিয়ে বেরিয়ে পড়ে। পরদিন ২রা জানুয়ারি এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশে পূর্ণ হরতাল পালিত হয়। ওই দিন প্রফেসর মোজাফফর আহমেদ ঘোষণা করলেন, আওয়ামী লীগের ছাত্র হত্যা ইয়াহিয়া মোনেম স্বৈরাচারী সরকারের কার্যকলাপেরই নামান্তর। আমরা দেশবাসীর দাবির সঙ্গে একাত্ম হয়ে আওয়ামী লীগ সরকারের আশু পদত্যাগ দাবি করছি। তিনি আরও বলেন, নুরুল আমিন সরকারের ভাগ্যে যেই পরিণতি ঘটেছিল, শেখ মুজিবের ভাগ্যেও সেই একই পরিণতি অনিবার্য।